আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ প্রেস টিভি বাংলায় আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামের পরে থাকবে বিস্তারিত। খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। এদিকে ইরান সফরে যাচ্ছে IAEA, পরমাণু প্রশ্নে নতুন মোড়। আরও থাকবে ভারতের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রতিবাদ ওয়াইসির, এবং সর্বশেষে থাকবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস। একই সঙ্গে তিনি ইরানের নতুন করে হামলারও হুমকি দেন। গতকাল রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে এসব মন্তব্য করেন তিনি। ইসরায়েলের একটি পত্রিকার বরাতে জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী কাতস বলেন, আমি এখান থেকে স্বৈরশাসক খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তবে আমাদের লম্বা হাত আরও শক্তিশালী হয়ে এবার তেহরান পর্যন্ত পৌঁছাবে, আর সেটা আপনাকেও ছাড়বে না। তবে ইসরায়েলের এই হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা শুরু করে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয় এসব আক্রমণ। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। দুই দেশের মধ্যে এই যুদ্ধ চলে টানা ১২ দিন। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। জবাবে তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি উল উদেইদে হামলা করে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত সাময়িকভাবে বন্ধ হয়। ২৪ জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরান সফরে যাচ্ছে IAEA, পরমাণু প্রশ্নে নতুন মোড়। জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা IAEA আগামী ২ সপ্তাহের মধ্যেই ইরান সফরে যাচ্ছে। সোমবার ২৮ জুলাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘী এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই সফরের ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন সম্প্রতি IAEA-র মহাপরিচালক জানিয়েছেন, তেহরান পুনরায় প্রযুক্তিগত আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে। তার পরপরই তেহরান সফরের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হল। বাঘেই জানান, সফরের সময় পরমাণু ইস্যুতে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একটি প্রস্তাব তুলে ধরা হবে IAEA-র সামনে। এই প্রস্তাবনা ইরানের পার্লামেন্টে সদ্য পাশ হওয়া একটি আইনের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সেই আইন অনুযায়ী এখন থেকে জাতিসংঘের এই সংস্থাকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলি পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে। এ সিদ্ধান্তে ইঙ্গিত মিলছে ভবিষ্যতে IAEA-র সঙ্গে ইরানের সহযোগিতায় শর্ত আরোপ করা হতে পারে। তবে IAEA বরাবরই দাবি করে আসছে, তাদের পরিদর্শন কার্যক্রম পূর্ণাঙ্গ ও স্বাধীন হতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে কিনা। তেহরান অবশ্য এসব অভিযোগ একযোগে অস্বীকার করে বলছে, তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এই সফরের মাধ্যমে ইরান IAEA-র সম্পর্ক এবং আন্তর্জাতিক পরমাণু আলোচনায় নতুন মোড় নেওয়ার আভাস মিলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রতিবাদ ওয়াইসির। অবৈধ অভিবাসী ইস্যুতে ফের কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসি ভারতের একাধিক প্রান্তে বাংলাভাষী মুসলিম নাগরিকদের বেআইনিভাবে আটক এবং বাংলাদেশে পুশিনের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। ওয়াইসি অভিযোগ করলেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীর ওপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালাচ্ছে। শনিবার ২৬ জুলাই এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সরকার শক্তের কাছে দুর্বল আর দুর্বলের কাছে শক্ত। ওয়াইসি দাবি করেন, দেশের বিভিন্ন জায়গায় বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে, অথচ এদের অধিকাংশই ভারতীয় নাগরিক। তিনি বলেন, এরা নির্মাণকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, রাস্তায় আবর্জনা তোলার সাথে যুক্ত। এরা দরিদ্র শ্রেণীর মানুষ। এদের অনেকের পক্ষে পুলিশের অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা বা আইনি লড়াই চালানো সম্ভব নয়।
সেই দুর্বলতাকেই ব্যবহার করছে প্রশাসন। ওয়াইসি গুরুগ্রামের জেলা শাসকের এক নির্দেশিকার প্রসঙ্গ তুলে ধরেন। তাতে রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠাতে এসওপি অনুসরণের কথা বলা হয়েছে। এই প্রসঙ্গ টেনে ওয়াইসি বলেন, কেবলমাত্র কেউ বাংলা ভাষায় কথা বলেন বলেই তাকে গ্রেফতার করা যায় না। ভাষাভিত্তিক গ্রেফতার একেবারেই বেআইনি। এই অভিযোগের পটভূমিতে সম্প্রতি পুনে পুলিশের অভিযানকেও উল্লেখ করেছেন তিনি। বুধবার পেট এলাকার একটি রেড লাইট জোন থেকে 5 বাংলাদেশি নারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তারা ভুয়া পরিচয়পত্র নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, পরে পতিতাবৃত্তির সাথে যুক্ত হয়ে পড়েন। যদিও পুলিশের দাবি, ওই নারীরা জাল কাগজপত্র ব্যবহার করেই দেশে ঢুকেছিলেন। একটি মানব পাচার চক্রের সাথে তাদের যোগাযোগ ছিল। এ ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ওয়াইসি প্রশ্ন তুলেছেন, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার সুযোগ নিয়ে কিভাবে হাজার হাজার বাংলাভাষী মুসলিম নাগরিককে অবৈধ বলে চিহ্নিত করা যায়। তার বক্তব্য, সরকারের এ পদক্ষেপ এক প্রকারের ব্যাকডোর এনআরসি। এটি একটি নৈতিক লঙ্ঘন। বন্দুকের মুখে কাউকে বাংলাদেশে ঠেলে দেয়া যায় না। সূত্র হিন্দুস্তান টাইমস। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের ঘোষণা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে 4র্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় কারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। সৌদি আরবে 3 খাতে কমছে প্রবাসীদের কাজের সুযোগ। সৌদি আরবের শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। দেশটি ধাপে ধাপে ফার্মেসি, দন্তচিকিৎসা ও প্রযুক্তিগত প্রকৌশল, এই 3টি গুরুত্বপূর্ণ পেশাগত খাতে প্রবাসীদের নিয়োগ সীমিত করে দিচ্ছে। এসব খাতে সৌদি নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে সৌদিকরণ নীতিমালা আরও জোরালোভাবে বাস্তবায়ন শুরু করেছে সরকার। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ইতোমধ্যেই নতুন এই নীতিমালা কার্যকর করেছে, যা 27 জুলাই থেকে চালু হয়েছে। এর আওতায় প্রবাসীদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফার্মেসি খাতে এখন থেকে কমিউনিটি ফার্মেসি ও মেডিকেল কমপ্লেক্সে অন্তত 35%, হাসপাতালের ফার্মেসিতে 65% এবং অন্যান্য ফার্মেসি কার্যক্রমে 55% কর্মী সৌদি নাগরিক হতে হবে। এসব বিধান প্রযোজ্য হবে এমন ফার্মেসিগুলির ক্ষেত্রে যেখানে কমপক্ষে 5 জন কর্মী রয়েছে। এছাড়া এসব পেশায় নিযুক্ত সৌদিদের বেতন ন্যূনতম 7,000 রিয়াল নির্ধারণ করা হয়েছে। দন্তচিকিৎসা খাতেও 45% কর্মী সৌদি হতে হবে এবং তাদের বেতন হতে হবে কমপক্ষে 9,000 রিয়াল। অন্যদিকে প্রযুক্তিগত প্রকৌশল খাতে যেসব প্রতিষ্ঠানে 5 জন বা তার বেশি কর্মী রয়েছে, সেখানে সৌদি নাগরিকদের অংশগ্রহণ কমপক্ষে 30% হতে হবে। তাদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ন্যূনতম 5,000 রিয়াল। সরকার বলছে, দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান বাড়ানো এবং সেবা খাতে দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ সৌদি আরবের ভিশন 2030-র অন্তর্ভুক্ত, যার মূল লক্ষ্য অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে সৌদিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।